জানতে চলেছি। আর যারা আগের 2 পর্ব দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আগের 2 পর্ব দেখে আসো, তা না হলে তৃতীয় পর্বটা বোঝা তোমার জন্য কষ্টকর হবে। আর এখানে আরেকটা কথা বলে রাখছি, জাপানিজ যে মানগা সিরিজ গুলো রয়েছে ভাই, এগুলো কিন্তু ব্যাপক অ্যাডিকটিভ। গাঁজা মদের চেয়ে এটা কিন্তু আরো বেশি অ্যাডিকটিভ ভাই, সিরিয়াসলি। তবে সিগারেটের চেয়ে না। তো যাই হোক, কথা না বেরো, চলো আমরা মূল ভিডিওতে যাই। এই এপিসোডের শুরুতে আমরা তানজিরোকে দেখি, তার ট্রেনিং হচ্ছে এবং সারাদিন সে যে ট্রেনিং গুলো করে সেটা আবার রাত্রে সে ডায়েরিতে লিখে, যাতে নেজুকো যখন সুস্থ হবে তখন এগুলো সে পড়তে পারে। তো নেজুকোর মনে এখন প্রশ্ন আসতে পারে যে ও তো ডেমন হয়ে গিয়েছে, আবার সুস্থ কি হবে? অ্যাকচুয়ালি হয়েছে কি, এখানে আসার পরে নেজুকো গভীর একটা ঘুমে মগ্ন হয়ে গিয়েছে এবং তারপর থেকে অনেকদিন চলে গিয়েছে, সে এখনো আর জাগনা হয়নি। তো এতদিনের মাঝে আমাদের তানজিরো কি কি করছে সেটা সে তার বোনের জন্য ডায়েরিতে লিখে রাখছে। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখি সাকনজি তানজিরোকে ট্রেনিং এর জন্য নিয়ে যায় এবং সে তানজিরোকে এক্সপ্লেন করে যে ডেমন স্লেয়ার কেমন একটা জব। তো এটা মূলত কোনো সরকারি জব নয়, মানে পুলিশের মতো কোনো জব নয়, কিন্তু তারা নিজ দায়িত্বে মানুষের ভালোর জন্য নিজে থেকে ডেমন স্লেয়ারের কাজ করে থাকে। কিন্তু এই ডেমন স্লেয়ার কবে থেকে শুরু হয়েছে বা বর্তমানে এই সকল ডেমন স্লেয়ারদের কে লিড দিচ্ছে, কই থেকে অর্ডার আসছে, এটা কেউ জানে না। তো এরপর সাকনজি আরো বলে ডেমনসরা মানুষ খায় এবং প্রত্যেক ডেমনসেরই ভিন্ন ভিন্ন পাওয়ার থাকে, যেমন তারা ছোট থেকে বড় হতে পারে, এছাড়াও তাদের ভেতর জাদু পাওয়ার থাকতে পারে। আর ডেমনসদের সবচেয়ে বড় পাওয়ারটা হচ্ছে তাদের বডি যদি ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তারপরেও তারা আবার আগের মতো নিজেকে রিস্টোর করতে পারে, মানে ঠিক করে নিতে পারে। কিন্তু অন্যদিকে ডেমন স্লেয়ারদের কাছে কোনো ধরনের স্পেশাল পাওয়ার নেই এবং তাদের শরীরের যদি কোনো ক্ষতি হয় বা অঙ্গহানি হয়ে যায়, তারা কখনো সেটা ঠিক করতে পারবে না। তবে তারপরও নিজের প্রাণ বাজি রেখে শুধুমাত্র মানব জাতির জন্য তারা ডেমনদের সাথে লড়াই করে যায়। আর আমি নিজেও একজন ডেমন স্লেয়ার ট্রেনার, তবে আমার মতো আরো অনেক ট্রেনার রয়েছে যাদের ভিন্ন ভিন্ন কায়দা রয়েছে ট্রেনিং এর। তো এরপর সাকনজি তানজিরোকে বলে তোমার এখনো ফাইনাল টেস্ট বাকি রয়েছে, যা কিনা মাউন্ট ফুজির চূড়ায় হবে, মানে ফুজি নামে কোনো একটা পাহাড়ের চূড়ায় হবে। তো এর জন্য আমরা দেখি তানজিরো অনেক পরিশ্রম করছে এবং গত পর্বে আমরা দেখেছি যে তানজিরো ওই ফাঁদগুলো কিন্তু অনেক কষ্টে পেরিয়ে এসেছিল, কিন্তু আস্তে আস্তে ট্রেনিং করতে করতে ওই ফাঁদগুলো পেরোনো তার কাছে এখন কোনো ব্যাপারই নয়। আর এই সাকনজির কাছে ট্রেনিং নিতে নিতে আমাদের তানজিরোর কিন্তু ঘ্রাণ শক্তিও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে যত শক্তিশালী হচ্ছিল ওই ফাঁদগুলোও কিন্তু আস্তে আস্তে তেমন ভয়ঙ্কর হয়ে উঠছিল এবং এখানে এমন এমন ফাঁদ ছিল যেগুলোতে তানজিরোর এতটুকু ভুল হলে মৃত্যু নিশ্চিত, মানে তানজিরোকে পুরো তৈরি করা হচ্ছে ডেমন স্লেয়ার হতে। তো যাই হোক, প্রতিদিন তানজিরো যা যা করতো এই সবকিছু আবার তার বোনের জন্য ডায়েরিতে লিখে রাখতো যে আজকে কি কি করলাম। তো যাই হোক, এইভাবে দেখতে দেখতে ওর তরোয়ারি ট্রেনিং শুরু হয়ে যায়। আর তারপর আমরা দেখি সে তরোয়ারি নিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু যখন তরোয়ারি নিয়ে দৌড়ায় তখন দেখা যায় ওর স্পিড কমে যায়। তো তখন সাকনজি ওকে আরো পুশ করে, মানে আরো চাপ দেয়, আর তানজিরোকে বলে রোজ তরোয়ারি নিয়ে পাহাড়ে যেতে এবং যতক্ষণ না তার হাত থেকে তরোয়ারি পড়ছে সেই পর্যন্ত না থামতে। তো এরপর আমরা দেখি সাকনজি তানজিরোকে তরোয়ারি ধরার এবং তরোয়ারি দিয়ে কিভাবে আঘাত করা হয় তার কিছু টিপস দেয়, যেমন থার্ড সাইড দিয়ে কোনাকুনি তরোয়ার মারতে হবে, এতে তরোয়ার ভাঙবে না। আর এর সাথে এটাও বলে যদি এই তরোয়ারি ট্রেনিং করতে গিয়ে তোর হাত থেকে ভাঙে তাহলে কিন্তু আমি তোর হাড্ডি গুড্ডি ভেঙে দেবো। আর তারপর তানজিরোকে ছোট্ট একটা কাজ দেয়, সেটা হচ্ছে তরোয়ারি হাতে সাকনজির ওপর হামলা করতে হবে, যেখানে আমরা দেখি সাকনজি কিন্তু খালি হাতে ছিল, কিন্তু তারপরেও তানজিরো সাকনজিকে ছুতেও পারে না। তো আমরা বুঝতে পারি যে সাকনজি কত শক্তিশালী। আর এরপর রাতে তানজিরো বাসায় গিয়ে দেখে তার বোন আজও ঘুমিয়ে রয়েছে, যেটা দেখে ওর খুব মন খারাপ হয় যে অনেক দিন ধরে ওর বোন ঘুমিয়ে রয়েছে। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখি তানজিরোকে সাকনজি ব্রিডিং টেকনিক শেখাচ্ছে। তো যাই হোক, এরপর সাকনজি তানজিরোকে বলে বড় শ্বাস নিতে, যাতে তার অক্সিজেন সারা শরীরের সেলে প্রবেশ করতে পারে, কিন্তু তানজিরো নর্মাল শ্বাস নিচ্ছিল, যার ফলে সাকনজি তানজিরোকে একটা সেই মার দেয়, আর তারপর ঝর্ণার কাছে নিয়ে গিয়ে পানির সাথে একত্রিত হওয়ার জন্য নিচে ফেলে দেয়। তো এভাবেই ট্রেনিং এর 6 মাস কেটে যায়। আর এখন তানজিরো কিন্তু ফাঁদ পেরোনো এবং তরলবাজি খুব ভালো মতো শিখে গিয়েছে, কিন্তু এখনো নেজুকো ঘুম থেকে ওঠেনি। আর তার চিকিৎসার জন্য রেগুলার ডক্টররা আসে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আর তানজিরো তখন ভাবতে থাকে আমার বোন কি তাহলে আর কখনোই ঘুম থেকে উঠবে না? তো এইভাবেই দেখতে দেখতে তানজিরো ট্রেনিং এর 1 বছর কেটে যায়। আর তখন সাকনজি তাকে বলে তোমাকে শেখানোর মতো আর কিছুই নেই, এখন থেকে তোমাকে যা করার নিজেরই করতে হবে, মানে টেকনিক যা শেখার শিখিয়ে দিয়েছে, এখন তানজিরোকে নিজে থেকে ট্রেনিং করে আরো পোক্ত করতে হবে, নিজেকে আরো শক্তিশালী করতে হবে। তো যাই হোক, এরপর সাকনজি তানজিরোকে জঙ্গলের মধ্যে থাকা একটা বড় পাথরের কাছে নিয়ে যায় আর পাথরটি দেখিয়ে বলে তুমি যদি এক আঘাতেই পাথরটিকে 2 টুকরা করতে পারো তবে তুমি ফাইনাল টেস্টে যেতে পারবে। আর তারপর দেখা যায় তানজিরো অনেক শক্তি খাটিয়ে তরল দিয়ে পাথরটিকে আঘাত দেয়, কিন্তু এতে কি হয়, পাথরের তো কিছুই হয় না, উল্টো পাথরে তরলের বাড়ি খেয়ে ওর সারা শরীর ঝাঁকানি দেওয়া শুরু করে। তো যেহেতু তরলে দিয়ে পাথর কাটেনি, তারপরও পারে কি শুরু থেকে শেষ পর্যন্ত সাকনজি এই পর্যন্ত ওকে যতগুলো ট্রেনিং দিয়েছে সব মনে করতে থাকে, রোজ রোজ আরো প্র্যাকটিস করতে থাকে, আর তারপর আবারও যে ওই পাথরটি 2 টুকরা করতে, কিন্তু এবারও হয় না এবং কোনোভাবে
হচ্ছে না। তো এইভাবে চেষ্টা করতে করতে আরো 6 মাস কেটে যায়, আরো প্র্যাকটিস করতে থাকে, আর তারপরও আবারও খুব সাহস নিয়ে ওই পাথরটা কাটতে যায়, কিন্তু এবারও পাথরটা কাটে না, যার কারণে ও নিরাশ হয়ে যায় আর ওই পাথরের সাথে নিজের মাথা ঠুকরাতে থাকে। কিন্তু তখনই কারো গলার আওয়াজ শুনতে পাওয়া যায়, যে কিনা তাকে বলে কাঁদলে তো হবে না। আর তারপর আমরা দেখি শিয়ালের মাস্ক পরে একটা লোক পাথরের উপর বসে রয়েছে, কিন্তু তানজিরও অবাক হয়ে যায় যে আমি ওর গন্ধ কেন পেলাম না, ওইখানে ছিল। তো যাই হোক, ওই লোকটির নাম হচ্ছে সাবিতো। তো সাবিতো তানজিরোকে একটা লাঠি মারে, যার কারণে তানজিরো দূরে গিয়ে পড়ে। আর তারপর সে তানজিরোকে কাপুরুষ, দুর্বল এবং বলে তোর কলিকাতা হার্বাল খাওয়া উচিত, মানে এগুলো বলে ওকে অনেক ছোট করে, টিটকারি করে, রাগিয়ে নেয়। তো এর উত্তরে তানজিরো বলে আমি এখনো ট্রেনিং করছি, আর তুমি দেখতে পাচ্ছ আমার হাতে আসল তরবারি রয়েছে আর তোমার হাতে কাঠের তরবারি। তো তুমি যে এরকম করছো, আমি যদি তোমাকে এখন শেষ করে দিই। আর এটা শুনে সাবিতো তো হাসতে থাকে এবং বলে পারলে আমাকে ছুঁয়ে দেখাও তো। তো এরপর আমরা দেখি সাবিতো আর তানজিরোর মধ্যে তরবারি লড়াই শুরু হয়ে যায়। তো প্রথমে মনে হচ্ছিল দুজন মোটামুটি সমপর্যায়ের, কিন্তু একটু পরে আমরা পার্থক্য বুঝতে পারি। আমরা দেখি সাবিতো অনেক বেশি শক্তিশালী এবং তানজিরোর ওর সাথে লড়াই করা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। তো এরপর সাবিতো তানজিরোকে একটা ধাক্কা মেরে ফেলেই দেয়। আর তখন সাবিতো তাকে বলে তুমি তো বুঝতে পেরেছো তুমি এখনো কিছুই নাও, বিশেষ করে ব্রিডিং টেকনিকে যেটা তোমাকে সাখনজে শিখিয়েছিল সেটা তো তুমি অ্যাপ্লাই করতে পারো না। আর তখন তানজিরো ভাবতে থাকে সাখনজেকে আবার কিভাবে চেনে। আর সাবিতো তখন বলে তুমি জাস্ট ট্রেনিং মনে রেখেছো, কিন্তু তোমার শরীর যায় না কখন তোমার কি করা উচিত। তুমি 1 বছর 6 মাস ট্রেনিং করেছো, কিন্তু তোমার ভেতরের কোনো প্রভাব পেলাম না। তানজিরো বলে আমি চেষ্টা করেছি, কিন্তু আমি জানি না আমি কেন পারছি না। তখন সাবিতো বলে তোমাকে পারতেই হবে, এখান থেকে তুমি পিছুপা হতে পারবে না, তুমি দেখাও তুমি কি করতে পারো। মানে এবার তানজিরোকে সাহস দিচ্ছে। তো এরপর তানজিরো যখন জোর খাটিয়ে সাবিতোকে আবার মারতে যাচ্ছিল, আমরা দেখি উল্টো আগেই সাবিতোকে মেরে বসে। আর তানজিরো আবারও মাটিতে পড়ে পুরো বেহুশি হয়ে যায়। আর তারপর ওখানে একটা মেয়ে আসে, দেখে ছোট বাচ্চা মনে হচ্ছে, কিন্তু এটা বাচ্চা না, মানে আমাদের তানজিরোর নায়িকা হওয়ার যোগ্য আর কি। তো সাবিতো তাকে বলে এখন থেকে তোমার দায়িত্ব, আর এটা বলে সে ওখান থেকে চলে যায়। তো আস্তে আস্তে রাত হয়ে যায়, তারপরে তানজিরোর জ্ঞান ফিরে আসে। আর তখনই সে ওই মেয়েটিকে দেখতে পায় আর তাকে বলে তুমি কি ওই ছেলেটাকে দেখেছো, কি অসাধারণ লড়াই করে, আমিও কি ওর মতো একদিন পাওয়ারফুল হতে পারবো। মেয়েটি বলে হ্যাঁ অবশ্যই পারবে, আজ থেকে আমি তোমার উপর খেয়াল রাখবো। আর এটা বলে সে একটা মুচকি হাসি দেয়। আর তারপর দেখা যায় তানজিরো মনে মনে বলতে লাগে আহ মেয়েটি সত্যি কি কিউট। তো যাই হোক, মেয়েটির সাথে কথা বলে তানজিরো জানতে পারে মেয়েটির নাম হচ্ছে মাকুমা আর ওই ছেলেটির নাম হচ্ছে সাবিতো। এবং আস্তে আস্তে মাকুমা তানজিরোর কোথায় কোথায় ভুল হয়েছে তা ধরেই দিতে থাকে, কিন্তু তানজিরো বারবার মাকুমা সম্পর্কে তাকে জিজ্ঞেস করতে থাকে, মানে ওর সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু মাকুমা কিছুই পারে না। কিন্তু এখানে আমরা জানতে পারি মাকুমা আর সাবিতো দুই ভাই বোন, তবে তারা আপন ভাই বোন না। অ্যাকচুয়ালি তারা দুজনই অনাথ, আর অনাথ হওয়ার পরে সাখনজেই মূলত তাদেরকে নিয়ে এসে মানুষ করেছে। তো মাকুমা বলে দেখো আমি তুমি ছাড়াও এখানে কিন্তু আরো অনেক বাচ্চারা রয়েছে, তারা প্রতিদিন তোমাকে দেখে। আর তখন তানজিরো ভাবতে থাকে আমি তো এতদিন কাউকেই দেখলাম না, আর মাকুমা মেয়েটাও কেমন যেন অদ্ভুত। তো যাই হোক, আমাদের তানজিরোর কিন্তু মন ট্রেনিং এ কম, মাকুমার উপর বেশি ছিল। তো এটা দেখে মাকুমা তানজিরোকে আবার ট্রেনিং এ নিয়ে যায় এবং তাকে টোটাল কনসেন্ট্রেটিং ব্রিডিং টেকনিক সম্পর্কে বলতে শুরু করে। মানে বিষয়টা আমি বুঝিয়ে বলছি, মানে আমরা নর্মালি যে শ্বাস নেই, তো এমন ভাবে একটা শ্বাস নেওয়ার কথা বলা হয়েছে যাতে হৃদ স্পন্দন এবং ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। মানে এরকম থাকে না আমরা যখন ভয় পাই, যেমন ধরো আমরা খেলার মাঠে গিয়ে যে দৌড়টা দেই না কেন, যখন পুলিশ তোমাকে পেছনে পিস্তল নিয়ে গুলি করার জন্য দৌড়ানি দিচ্ছে তখন কিন্তু তুমি বেশি দৌড়াতে পারবে। তো সেরকমই একটা টেকনিক হচ্ছে ব্রিডিং টেকনিক, এবং ওটা করলে নাকি শরীর অনেক ফাস্ট রিয়াক্ট করতে পারে। আর এটা এমন একটা টেকনিক, এটার মাধ্যমে মানুষের ডিমোসদের মতো অনেক বেশি ফাস্ট হামলা করতে পারবে, মানে শরীর অটোমেটিক্যালি অনেক বেশি ফাস্ট রিয়াকশন দেবে। কিন্তু তানজিরোর এসব কথা বিশ্বাস হচ্ছিল না। মানে তানজিরো বলে আমি এত পর কিভাবে পাবো। আর তখন মাকামো তাকে বলে তুমি মরার মতো অবস্থা হওয়ার পর্যন্ত ট্রেনিং করে যাও, ভুলেও থেমো না। আর তারপর আমরা দেখি তানজিরো টানা 6 মাস আরো কঠোর পরিশ্রম করতে থাকে। তো এইভাবে 2 বছর তার ট্রেনিং কমপ্লিট হয়। তো যখন তানজিরোর মনে হয় যে সে ফাইনালি প্রিপেয়ার হয়েছে বা রেডি হয়েছে, সে করে কি সাবিতোকে আবার ডেকে আনে ফাইনাল ফাইট করার জন্য। আর এইবার আমরা দেখতে পাই সাবিতো কিন্তু তার আসল তরবারি নিয়ে এসেছে। তো তানজিরো তখন বলে এইবার আমি জিতবো, মানে হিউজ কনফিডেন্স তানজিরোর ভেতরে। আর এটা বলেই তাদের ফাইট শুরু হয়। আর এবার প্রথম হামলা কিন্তু তানজিরো করে, যার ফলে সাবিতোর যে মাস্কটা ছিল সেটা 2 ভাগ হয়ে যায়। আর এই প্রথম তানজিরো সাবিতোর ফেস দেখে। আর তখন মাকুমা বলে তুমি ভুলে যেও না তুমি কি করেছো। তো মাকুমার কথা শুনে যখনই তানজিরো মাকুমার দিকে একটু খেয়াল দেয়, তখনই সে ঘুরে দেখতে পায় সাবিতো সেখান থেকে হাওয়া হয়ে গিয়েছে। আর সে সাবিতোর মাস্ক না, বরং ফাইনালি পাথরটিকেই 2 টুকরো করে দিয়েছে। আর এরই সাথে এপিসোড 3 শেষ হয়ে যায়। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে ফাইনালি আমাদের তানজিরো ফাইটে এক্সপার্ট হয়ে গিয়েছে, মানে ডেমন স্লেয়ার হওয়ার যোগ্য। তো যেহেতু আমাদের নায়ক রেডি হয়ে গিয়েছে, মানে ট্রেনিং হয়ে গিয়েছে, তো
নেক্সট এপিসোড থেকে হয়তো এই সিরিজের আসল কাহিনীগুলো আমাদের সামনে আসবে, মানে সিরিজটারও জমে ক্ষীর হবে আর কি। আর তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যারা আমার এখানে ফার্স্ট ডেমন স্লেয়ার দেখা শুরু করেছো তারা এখানেই দেখো, অন্য কোথাও গিয়ে দেখো না, তাহলে হবে কি তুমি এরপর এখানে দেখার মজাটা পাবে না। আর সিরিজ যদি তুমি একদিনে পুরোটা দেখো তাহলে কিন্তু সিরিজের মজাটা থাকলো না। সিরিজের মজাই হচ্ছে আজকে আমি এই পর্যন্ত দেখলাম, কালকে কি আসে সেটা আবার আমি দেখবো। মানে র্যান্ডম ভিডিও চ্যানেলে যে ভিডিওগুলো যায় তুমি একবারে পুরো সিনেমাটা সম্পর্কে জানতে পারছো, সেটার মজা আর সিরিজের মজা কিন্তু এক নয়। মানে আমরা আগে যে টিভিতে দেখতাম প্রতি শুক্রবার একটা নাটক হতো বা সোমবার একটা নাটক হতো, তার জন্য যে একটু অপেক্ষা, এটাই কিন্তু সিরিজের আসল মজা। তো যাই হোক, ভালো থেকে সুস্থ থেকে টেক, আল্লাহ হাফেজ। আর গাইজ ভিডিওটা